সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। ক্যান্টনমেন্টের মিটিং এ সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, হাসনাত আব্দুল্লাহর ভিডিওটা, সরি হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটা, আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে। আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখেছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে, যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে? নেয় না। এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না। প্রথম করণীয়, ওয়াকারকে পদত্যাগ করতে হবে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে। সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে, গুলির অর্ডার দিছে, তাদের পুলিশে সোপর্দ করতে হবে। কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা? আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদওয়ান। কেমনে আমাদের টাকায় বেতন নেয় সেনাবাহিনীতে থেকে? এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার? ভারতীয় গণমাধ্যম আজতাক তাদের একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে, হাসিনাকে ঢোকাতে জেনারেল ওয়াকারের সেনা মোতায়েন। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে তিলকে তাল বানালেও সেনা মোতায়েনের মতো সূক্ষ্ম বিষয় নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করা কিসের ইঙ্গিত দিচ্ছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। বর্তমানে প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন স্কিপ না করে, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না সতর্ক করিনি। হানাহানি না করে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, তাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, 11 মার্চ তাদের কাছে সরাসরি প্রস্তাব আসে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে। বলা হয়, একদলীয় বিরোধী রাজনীতির চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ ব্যালান্সড বিরোধিতা নাকি বেশি দরকার। এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের সতর্ক করা হয়, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এদিকে হাসনাত আব্দুল্লাহ এনসিপির একাধিক নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের ইঙ্গিত দিয়ে সমাজ পাতা ভরে ফেলেছে। শুক্রবার হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাৎকারের একটি অংশ পোস্ট করেন, যেখানে আসিফ মাহমুদের নিজের মুখে বলা কথাগুলো নতুন করে ভাবিয়ে তুলেছে সচেতনদের। সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। ভারতীয় গণমাধ্যম আজতাক তাদের একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে, হাসিনাকে ঢোকাতে জেনারেল ওয়াকারের সেনা মোতায়েন। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে তিলকে তাল বানালেও সেনা মোতায়েনের মতো সূক্ষ্ম বিষয় নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করা কিসের ইঙ্গিত দিচ্ছে?
শুক্রবার সকাল থেকেই বদলে গেছে ঢাকার চেহারা। গুরুত্বপূর্ণ থেকে সাধারণ স্থানেও দেখা গেছে সেনাবাহিনীর টহল। সরকারি অফিসগুলোর সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। পুলিশও সেনাবাহিনীর পাশে থেকে টহল দিচ্ছে, তবে মিডিয়ায় কেউ কোনো মন্তব্য করছে না। রাজধানীতে সেনাবাহিনীর কর্মতৎপরতা হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। হতে পারে চলমান পরিস্থিতি এবং ঈদের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এটা রুটিন ওয়ার্ক। কিন্তু সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে চোখে পড়ার মতো সেনা টহলের কোনো ব্যাখ্যা না আসায় দেশ জুড়ে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন। বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। প্রিয় ওয়াকার তুতুপুতু লেভিনচুস পেসো দিছে হাসনাত আব্দুল্লাহ লেভিনচুস। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তিতা লাগিছে আমাদের যারা বলতেন আমি আর্মি চিফের পিছের লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে। যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোন অনুমতি নিছে? নেয় নাই। এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই। আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি? আমরা ক্ষুদ্রকালে ক্লাস 1-এ মনে হয় একটা গল্প পড়তাম, গনি মিয়ার গল্প। আমার বয়সী সবাই জানেন। গল্পটার শুরুটা এরকম ছিল, গনি মিয়া একজন গরিব চাষী, তার নিজের জমি নাই, সে অন্যের জমি চাষ করে, এরকম আর কি। ওয়াকারের নিজস্ব মিশন নাই। ওয়াকার মিয়া একজন গরিব চাষী, তার নিজের মিশন নাই, অন্যের মিশন নিয়ে কাজ করে। চাঁদের যেমন নিজের আলো নাই, সূর্যের আলো প্রতিফলিত হয় চাঁদের পিঠে পড়ে, ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার। এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে, আর বিসি দিছে কার কাছে জানি না। এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে। এই ইন্ডিয়ান মিশন কি? ইন্ডিয়ান মিশন একটাই, আওয়ামী লীগকে ফিরে আনা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া। বিএনপিকে প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াকার আর ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। যদিও আওয়ামী লীগ অংশ নেবে, কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না। তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া? সেটার আবার একটা তরিকা আছে। ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভ গুলো বজায় না থাকে। কি কি সেই ন্যারেটিভ? মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে। জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে। ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে। ঠিক এই কাজই করতেছে বিএনপি। দেখেন, সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে, ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, মুক্তিযুদ্ধের কথা বলতেছে, চেতনার কথা বলতেছে, 72-এর সংবিধানের কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সবকিছু এখন বিএনপি বলতেছে। বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ। ইন্ডিয়া বিএনপিকে সেট করলো সরকারি দল হিসেবে। এখন তো বিরোধী দল লাগবে। এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে। আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিয়েছিল বিরোধী দল হিসেবে। জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে। আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে। হ্যাঁ, হারামজাদা। ওরে বাইরে রাখছেন কেন? হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন। কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে, আগে গ্রেপ্তার করেন। দেখেন, ও তো মাখন খাইছে। মাখন খাইছে না? ও মাখনের জিনিসগুলো বের করা যাবে। কি কি মাখন খাইছে? ওই টাকা খাইছে, বাংলাদেশের টাকা খাইছে, ওইগুলো বের করা যাবে। ওকে আগে ঢুকান ভিতরে। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া।
হ্যাঁ, গুয়ের আবার ভালো মন্দ। গু আমাশার গু হইতে পারে, ডায়রিয়ার গু হইতে পারে, শক্ত গু হইতে পারে, লেটকা গু হইতে পারে, গু গুই। আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি? আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু, খারাপ হইলেও সেটা গু। এই ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আসেন সেটা দেখি। সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল হবে সাধারণ সম্পাদক। এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে, এটাই ভারতের সিদ্ধান্ত। বিএনপি একমত হয়েছে এটাতে। ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে, ওয়াকার এটা ঠিক করে দিবে। সবাইকে ডাকিচ্ছে, হাসনাতদেরকেও ডাকিছিল। সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে। এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে, ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষি সুনাকের নিয়োগ দেওয়া যে সারা কুক, উই এইটা ঘুট পাকাচ্ছে বিদেশিদের তরফ থেকে। এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় না, এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়াগুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে। নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে, ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি, ইলেকশন মনিটর ঢুকুর দিব একেবারে পিছন দিয়া। আর কে কে থাকবে এদের সাথে? শেখ ফজলে নূর তাপস, শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি, আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো। টাইম মতো ওয়াকার বের করবে, মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে। ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না, হাগামতাও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া। শালা এমন একটা দেশ বানাইছে যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। Now, coming on to specifically what you asked for Bangladesh, as far as Bangladesh is concerned, it is too early to take any decision for us. I am very clear, the present military-to-military relationship is very strong, and we keep exchanging notes on regular basis to avoid any kind of a misgivings. ওয়াকার আবার চালাক আছে, বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না, কারণ হাইসানি। হ্যাঁ, যখন প্লট নেওয়া, গাড়ি নেওয়া, কদম বুসি করা হাসিনার হোকাচাটা, তখন জেনারেলরা। আর যখন বাম্বু খায় জেনারেলরা, তখন ইনস্টিটিউটের পিছে লুকায়, মানে সৈনিকদের পিছে লুকায়। 5ই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল, জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল। জুলাই আগস্টে তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে, হাসিনার হোকাচাটার মিশনে ছিল। 5ই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে। কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা, নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা। জেনারেলদের কেনা যায়, সৈনিকদের কেনা যায় না, কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে। তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ, তোরা কলোনি, আর ওরা মনে করে দেশটা আমার, সেজন্য বিবেকের কথা শোনে। আর তুই যেহেতু মনে করিস কলোনি, সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস। তোর সব কটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস। এরা কৃষক শ্রমিকের সন্তান, দরিদ্র মধ্যবিত্তের সন্তান। এই সৈনিকেরা ওদের পিওর হার্ট, ওরা জানে ওদের সম্পদ একটাই, তা হচ্ছে বিবেক, তা হচ্ছে ইনসাফ। ওরা কখনো ভুল করেনি। 1971-এ করেনি, 75-এর 15ই আগস্টে করেনি, 75-এর 7ই নভেম্বরে করে নাই, 2024-এর 5ই আগস্টে করে নাই। ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে, পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না। ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না। মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই, জেনারেলদের হয় নাই, হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের। খালেদ মোশাররফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকেরাই আর জুনিয়র অফিসাররা। ভারতের কাছে বাংলাদেশের নতজানু আর্মির জেনারেলদের, সৈনিকেরা জুনিয়র অফিসাররাও। ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে, বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে, নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন নিয়ে ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া। এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে, কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে, কারা নাইদের মিটিং এ বরিশালে ঝামেলা করেছে, কারা ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে, কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে, কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু বলছে। এদের ভুলে যাবেন না, আপনারা সবাই রেছে নেন। যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে। আজকের শিক্ষা এটাই, আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে। আজকের করণীয় কি এখন? তাইলে প্রথম করণীয়, ওয়াকারকে পদত্যাগ করতে হবে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে। সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে, গুলির অর্ডার দিছে, তাদের পুলিশে সোপর্দ করতে হবে। কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা? আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদওয়ান। কেমনে আমাদের টাকায় বেতন নেয় সেনাবাহিনীতে থেকে? এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না, তাই না? মিয়া বেকুবের বাচ্চা, তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে? আর্মির সম্মান নষ্ট করছে কে? কইছিলাম না হারকুলিস হবে না, বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো, হার্টের রুগী, ওই হার্টন তোমার নাই। তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না, ওই আঙ্গুল আমরা চিনি। সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে। সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে। অনলাইনে অফলাইনে যারা লিগেল লেসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে। কিভাবে করবেন আমরা জানি না। আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে।
নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব, জনতার ব্লক রেট দেব, আর একটা একটা করে আওয়ামী লীগের ধরে ধরে ঝুলাই দেব, টাঙ্গায় দেব। একটা জায়গায় করবেন এই অপারেশন, ঠান্ডা হয়ে যাবে সারা দেশ। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, ফিরতে দেওয়া হবে না। যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক, ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক, জেনারেলরা থাকুক, সিভিল। আমাদের রাজনীতিতে এই মুহূর্তে তারুণ্যের যে সমাবেশ ঘটেছে, অর্থাৎ যাদের বয়স 30 বছরের নিচে, এরকম বাংলার ইতিহাসে আর কখনোই ঘটেনি। 30 বছরের নিচে যারা তরুণ, সেখান থেকে শুরু করে একেবারে 15-16 বছরের তরুণ তরুণীরাও এখন রাজনীতির মুখপাত্র হয়ে পড়েছেন। যখন মানুষের গড় আয়ু ছিল 50 বছর, 50-এর দশকে, আপনি গিয়ে দেখুন বঙ্গবন্ধু যখন নিহত হলেন in 1975, তার বয়স কত বছর ছিল? মাত্র 55 বছর। কিংবা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার বয়স কত ছিল? মাত্র 38 বছর। কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান, আমি এখন বঙ্গবন্ধুর চেয়ে প্রায় 5 বছরের বড়। এখন বঙ্গবন্ধুর ওই যে মূর্তি, ওটার দিকে তাকান, কিংবা জিয়াউর রহমান সাহেবের দিকে তাকান আর আমার দিকে তাকান, তাতে আমাকে কি মনে হবে? এখনো তরুণ মনে হচ্ছে। এটা কেন? এর মূল কারণ হলো যে আমাদের এখন গড় আয়ু 80-র উপরে চলে গেছে। আর যখন 55 বছর গড় আয়ু ছিল, তখন একজন মানুষ 40 বছর হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেতেন। ফলে কি হলো, এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বয়স বেড়েছে। আগে যেখানে 5 বছর পর্যন্ত শিশু ধরা হতো, এখন 13-14 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু মনে করা হয়। এবং এখন অনেক বাবা মা তাদের 14 বছরের পোলাপানকে খাইয়ে দেন, পরে আমার বাচ্চারা এভাবে আদর করেন। তরুণদেরকে একটা সময় 16-17 বছর বয়সে, যখন 50 বা 55 বছর গড় আয়ু ছিল, তরুণ মনে করা হতো। এখন চাকরির বয়স 35 করা হয়েছে, অর্থাৎ 35 থেকে 36 বছর পর্যন্ত তারুণ্য। এরপরে মানুষ যুবক হয়। তো এইভাবে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু বেড়ে গেছে। ফলে 40-এর দশকে যারা পেরেছেন, 30-এর দশকে যারা পেরেছেন, সেটি এই সময়টিতে সম্ভব নয়। এখন তরুণদের যে তারুণ্য, এটি হলো মোবাইল টিপার তারুণ্য, খুব দ্রুত চমকিত করার তারুণ্য। গুগল থেকে একটি তথ্য কিংবা উপাত্ত সংগ্রহ করে হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে উলান বাটর কোথায়, এইরকম কিছু তথ্য উপাত্ত নিয়ে তারা এখানে তাদের তারুণ্য প্রদর্শন করতে পারে। কিন্তু যেটিকে বলা হয় ধী শক্তি, মানুষের ধী শক্তি, মানুষের প্রজ্ঞা, মানুষের দার্শনিকতা, পরিবেশ এবং পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণ করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বয়সটি দরকার, সেটা হলো পৌরত্ব এবং বৃদ্ধ। বৃদ্ধ এবং পৌর বয়স ছাড়া মানুষ দার্শনিকতার পর্যায়ে পৌঁছাতে পারে না। কোনো যুবক বয়সে এটি সম্ভব নয়। দর্শন জিনিসটি ধীর স্থির শান্ত, আর তারুণ্য এবং যুবক এটা হলো একেবারে টকটকে, যাকে বলা হয় রক্ত গরম করা একটা সম্প্রদায়। এখন জুলাই আগস্ট বিপ্লবের পর 30 বছরের নিচের যে সকল তরুণরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন, এই মুহূর্তে রাজনীতি পরিচালনা করছেন, এবং তাদের সেই তারুণের কাছে বৃদ্ধ এবং পৌর যারা অনেকটা মাহরুম হয়ে পড়েছেন। ফলে আপনি চারিদিকে শুধু তারুণ্যের জয় জয়কার না বলে এটিকে কচি কাচার মেলা হিসাবে দেখতে পারেন। যারা বয়স্ক লোক, রাজনীতিতে যারা প্রাজ্ঞ, 8 বার 10 বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এখন এই তরুণরা মনে করছে যে এটা কোনো বিষয়ই নয়, তারাই সবকিছু। এবং এর ফলে যে কোলাহল তৈরি হচ্ছে, এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেই বিশৃঙ্খলার ফলে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে পুরো রাষ্ট্রযন্ত্র বলতে গেলে অকার্যকর হয়ে পড়েছে। দ্বিতীয় যে সমস্যাটি দেখা দিয়েছে, সেটি হলো তরুণরা সহজেই আকৃষ্ট হয়ে যায়, শিশুরাও আকৃষ্ট হয়। আপনি যদি কোনো শিশুকে একটু লেমন জুস দিন কিংবা একটা চকলেট দেন, আপনি একটা চকলেট দিয়ে একটা শিশুকে যদি বলা হয় যে তুমি তোমার পিতার বুকের উপর ছুরি চালিয়ে আসো, 3-4 বছর 5 বছরের শিশু একবারও চিন্তা করবে না চকলেটের জন্য সে এই কাজটি করতে পারে, লেমন জুসের জন্য এই কাজটি করতে পারে। এরপরে আপনি যখন কিশোর বেলাতে চলে যাবেন, যখন আপনার নতুন যৌবন আসবে,
সেই নতুন যৌবনের তাড়নায় সেক্সুয়াল যে ডিজায়ার, সেই ডিজায়ারের জন্য এই বয়সী অর্থাৎ কিশোর এবং তরুণ বা কিশোরী বা তরুণী তাদের পিতা এবং মাতাকে অনায়াসে খুন করে ফেলতে পারে তাদের সেই যখন শরীরের মধ্যে যৌন লিপ্সা ভর করে। যৌনতার বাইরে গিয়ে যদি তাদের অন্য নেশাগুলোর কথা চিন্তা করেন, ধরুন কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন সেই ড্রাগ অ্যাডিকশন হয়ে গেছে, সেই ড্রাগ অ্যাডিকশনের জন্য গাঁজা হোক, মদ হোক, ফেন্সিডিল হোক, তাহলে সেও তার পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবার, ঘর সংসার সব তছনছ করে দিতে পারে। এরপর নেশার পরে যদি আসে লোভ, তার টাকা দরকার বা তার ঘড়ি দরকার, তার একটা মোটর সাইকেল দরকার, তার একটি ভালো জামা দরকার, একটা গাড়ি দরকার, যে যার অবস্থান অনুযায়ী যখন এই কিশোর এবং তরুণদের মধ্যে লোভ জিনিসটি চলে আসে, তখনই তারা সারা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে কয়লা বানিয়ে দিতে পারে, অঙ্গার বানিয়ে দিতে পারে। এটার জন্য তাদের কোনো রকম অনুশোচনা হয় না। লোভ গেল, লালসা গেল। এরপর যদি তাদের হাতে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা যখন তাদের হাতে দেওয়া হয়, তখন এটি যে কত বড় ভয়ানক আকার ধারণ করতে পারে। আগের কামনাজনিত, বাসনাজনিত, লোভজনিত যে সকল অপরাধ, যে সকল কর্মকাণ্ড, এটি কয়েক লক্ষ গুণ বেশি নির্মম এবং নিষ্ঠুর হয়ে যায় যখন কোনো তরুণ রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়। এবং এক্ষেত্রে অতীতে যেটা হলো যে রাজতান্ত্রিক ব্যবস্থায় যখন কোনো তরুণ, কিশোর বা শিশুকে সিংহাসনে বসানো হতো, তার একজন অভিভাবক থাকতো এবং সেই একজন অভিভাবক একাধিক অভিভাবককে নিয়ন্ত্রণ করত। কিন্তু কিছু কিছু তরুণ দেখা গেল সেই অভিভাবকত্বকে মেনে নেয়নি, অভিভাবককে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে। যেমন সম্রাট নিরো। তো সম্রাট নিরোর অভিভাবক ছিলেন তার মা অ্যাগ্রিপিনা, অ্যাগ্রিপিনাকে তিনি মেরে ফেললেন। তার দ্বিতীয় অভিভাবক ছিলেন তার শিক্ষক সেনেকা। মানবজাতির ইতিহাসে যে কয়জন সর্বকালের সেরা দার্শনিক, যেমন কনফুসিয়াস, তারপর সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, ঠিক এই পর্যায়ের ইবনে খালদুন, এই পর্যায়ের দার্শনিক ছিলেন সেনেকা, যার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন নিরো। তিনি শুধু সেনেকাকে মারেননি, সেনেকার যে স্ত্রী, তার গুরুমাতা, তাকেও তিনি মেরে ফেলেছেন। তারপর রোমে আগুন লাগিয়ে দিয়েছেন, আর সেই আগুনের দৃশ্য দেখার জন্য তিনি বাঁশি বাজিয়েছেন। তো ক্ষমতা তারুণ্যকে কতটা বিধ্বংসী করে ফেলতে পারে, এই সম্রাট নিরো তার জাজ্জল্যমান প্রমাণ। তো এই জন্য আমি বলছিলাম যে বাংলাদেশে যখনই তরুণরা ক্ষমতায় এসেছে, তরুণদের সবাই না, এটা বিরাট অংশ লেবেন চুষ চকলেটের মোহতে পড়ে গেছে। ফলে চারিদিকে আপনি দেখুন সমন্বয়ক নামের চাঁদাবাজির অভিযোগ আসছে, সমন্বয়কদের মধ্যে আরো অনেক মবের দুর্নীতির, লুটপাটের অভিযোগ আসছে। এরপর এই সময়টাতে নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে তাদের ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের অনেক কিছু আসছে না, কিন্তু আগামীতে যখন এই বিষয়গুলো আসবে তখন আপনারা খুব আশ্চর্য হয়ে পড়বেন। এবং সবার শেষে যেটি বললাম যে যেহেতু রাষ্ট্র ক্ষমতাটা তাদের হাতে এই মুহূর্তে, ফলে এই রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে থাকার কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনীর প্রধান, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, কিংবা সাবেক প্রধানমন্ত্রী, এমপি, দেশের বড় ব্যবসায়ী, সবাইকে তারা মনে করার চেষ্টা করছেন যে তারা তাদের চাইতেও নিম্নগামী, অধোগামী এবং লেস ক্যালিভারের। এর ফলে কি হলো, একটি অনুষ্ঠানে দেখলাম যে একজন সমন্বয়ক, বাংলাদেশের একজন অন্যতম মেধাবী সচিব জনাব আবু আলম শহীদ খান, তিনি শুধু মেধাবী সচিব নন, সাংবাদিকতায় তার যশ রয়েছে, রাজনীতি করতেন, জাসদ রাজনীতি করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপানো ছাত্রনেতা ছিলেন। তো তাকে কেন্দ্র করে একজন তরুণ একটা টকশোতে বলে ফেললেন যে বৃদ্ধরা কি বুঝেন, তারা তো একটা অ্যান্ড্রয়েড টেলিফোনই চালাতে পারেন না। তার ফলে এই যে রাজনীতির যে কচিকাচার একটা মেলা চলছে এবং লেবেন চুষের যে কথা বললাম, যে অবস্থা চলছে, এটির তৃতীয় ধাপে গিয়ে কি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।